নিয়ে আপত্তি করেছে, সেই জামাতের শিক্ষক রফিকুল ইসলাম সেও কিন্তু তাকে যখন বলেছে যে আপনি স্বাধীন দেশে যারা স্বীকৃত যুদ্ধ অপরাধী ছিল এবং তারা স্বাধীনতা বিরোধী ছিল, সেইটা আপনি এইখানে ছবি টানাচ্ছেন, আপনার হৃদয় রক্তকরণ হয় না? এই ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এখন তারা নেতা হইতে চায়, চাঁদাবাজি হইতে চায়, তদবির করতে চায়, এইটা করতে চায়। যারা আন্দোলন করেছিল কোঠার জন্য বাতিল, তারা আন্দোলন করেছিল চাকরির জন্য, বয়স সীমার জন্য, আজকে তারা ঘুরতেছে টাকার পিছে। বিয়ে করলে দেখে করতে হবে, কিছু কেনাকাটা করলে দেখে করতে হবে, আপনার টাকা নেওয়ার সময় দোকান দিয়ে ফেরত বা দেওয়ার সময় গুইনা দিতে হবে, দেখে দিতে হবে, ঠিক নির্বাচনও ভোট দিতে হবে। জি, এক ভাই যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাবে আমি এরকম কথা বলতে চাই যে আপনি এখানে আমরা দুইজন পুরুষ আছি আর একজন বলা লাগে না যে একজন মহিলা বা নারী আছেন, এটা একটা প্রমাণিত। 1971 সালে কি হয়েছে সেটা কিন্তু প্রমাণিত বিষয়, এক হিসাবে মীমাংসিত বিষয়। সেইখানে আমরা আজকে কেন এত তর্ক বিতর্ক? এই জন্য যে আপনি যদি ওই সমস্ত বিষয় নিয়ে চুপচাপ থাকেন তাহলে তো প্রশ্ন আসে না। এখন আপনি, আমার বাড়ির পাশে একটা লোক 12 বছর চুরি করছে, এখন পরবর্তীতে ভালো হয়ে গেছে, সে রোজা নামাজ করে, মানুষের দান অনুদান দেয়, মানুষের লাগে মিশতে মিশতে সকলের সাথে মিশতেছে। তার মানে যদি উনি কৌশলগতভাবে বলে যে আমি কখনো চোর ছিলাম না, তখনই তো একজন এটা মেনে নিতে পারে না, তখন আবার শুরু হয় তর্ক বিতর্ক। আপনার হচ্ছে যে আমরা যখন শুনি জামাতের নেতৃবৃন্দ বলে যে জামাত কখনো পালায় না, হাসিনা পালায়, মানে আওয়ামী লীগ পালায়, বিএনপি তারেক রহমান পালায় গেছে, তখন তো সঙ্গত কারণে বলবে যে জামাত শুধু পালাই নেয়, এই দেশের নাগরিকত্ব ছিল না এবং পালাইয়া যাইয়া ওই বিদেশে এই বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দিতে অনেক দেশকে নিষেধ করেছে, তাদেরকে তেল মেখেছে। আবার বলবে যে আওয়ামী লীগের সময় বিচারের সময় ওই কাটাবন মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ সহ হাজার হাজার লোক ভারতে পালিয়ে গেছে জামাতের। এখন আপনি যদি ওইটা না বলতো তাতে এইটা বলে না। এখন বিষয়টা হচ্ছে যে উনি বলছে যে 54 বছর পর, আসলে 54 বছর পর এগুলো থাকারই কথা না, থাকা উচিত না, এবং আমরা সামনের দিকে যাব। সেই জন্য স্বাধীনতার ঘোষক এখন জামাতে যারা আছে তাদের খুব কমই তো আছে যে মানে সিনিয়র লিডাররা ছাড়া যারা তরুণ তারা তো জন্মই হয় নাই, তখন জন্ম হয় নাই। টিএসসি তে যাইয়া মনে করেন নিজামীর বা মুজাহিদের ছবি বা কে টানাইছে? টানাইলো কে বলেন? আপনি বলেন, টানাইছে তো সেই তরুণরা। অর্থাৎ সে তো বাপকে অস্বীকার করবে না, না করলেই তো তখন তর্ক বাজতেছে। আপনার সেদিন যে টিএসসি তে এই ছবিগুলো নিয়ে আপত্তি করেছে, সেই জামাতের শিক্ষক রফিকুল ইসলাম সেও কিন্তু তাকে যখন বলেছে যে আপনি স্বাধীন দেশে যারা স্বীকৃত যুদ্ধ অপরাধী ছিল এবং তারা স্বাধীনতা বিরোধী ছিল, সেইটা আপনি এইখানে ছবি টানাচ্ছেন, আপনার হৃদয় রক্তকরণ হয় না? বলছে হতেই পারে, মানে খুব মুখ কালা করে। আমার কথা হচ্ছে কি যে আমরা এগুলোকে না আনি। এখন আপনি যদি আনেন তখন তো তর্কে তর্কে তর্ক বাড়তেছে। আমাকে কালকে একজনে বলতেছে টকশোতে যে আপনার জিয়াউর রহমানই তো এদেরকে নাগরিকত্ব দিছে। আরে সেই কথা আসবে কেন? এর আগেই তো আপনি ফুল স্টপ দেবেন। আপনি বলবেন না যে তারেক রহমান পালাই গেছে। তারেক রহমান কোন সিচুয়েশনে গিয়েছে? খালেদা জিয়া কি গেছে? পেপার পত্রিকায় প্রমাণ, খালেদা জিয়া বলছে আমার বিদেশে কোনো কিছু নাই, আমি এই দেশে, আমার সন্তানদের মাইরে ফেলাইলো, আমার লক্ষ লক্ষ সন্তান আছে। তারেক রহমানকে যখন নির্যাতন করলো, চিকিৎসা লাগবে, তখন বলছে হলফনামা দিয়ে যান। সে কি পালাই গেছে? সে চিকিৎসা করার জন্য গেছে। এখন সেটা যদি বলে তখনই তো এই তর্ক বিতর্ক গুলো আসে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, হয়তোবা আমাকে অনেকে জামাতের লোকজন গালিগালাজ দেওয়া শুরু করে দিবে, কমেন্টস করবে, এটা বলবে ওটা বলবে। আপনাকে আমি বলতে চাই যে আপনি
একটা স্বীকৃত বিষয়কে নিয়ে সেইটা নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত না, ওটাকে উঠানো উচিত না, নাড়ানাড়ি করা উচিত না, তাহলে তর্ক বিতর্ক হয়। পারলে আপনাদেরকে মানুষ বলতেছে, বাংলাদেশের সবাই বলতেছে যে আপনারা ক্ষমা চান, বলেন আমাদের ভুল ছিল, কিন্তু তারপরও তো বড় বড় নেতারা এ পর্যন্ত গিয়ে ইনিয়ে বিনিয়ে, আমি 5-7টা টকশোতে দেখেছি যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সে বলছে যে যুদ্ধ ভয়, ওই সময় যুদ্ধটা ভুল ছিল। এইটা যদি এখনো বলে, যেখানে শহীদ হয়েছে, মা বোনের ইজ্জত গেছে, সেই ক্ষেত্রে তো এইটা কথা আজীবন থাকবে। আমি আরো স্পষ্ট করতে চাই যে ইতিহাস বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসও ততদিন থাকবে। এই 24 থাকবে, 90 থাকবে, 47 থাকবে, 52 ভাষা আন্দোলন থাকবে। আমি মুখে বলতে পারবো এইটাকে আমরা মানি না, কিন্তু ইতিহাস মুছে যাবে না। সেই জন্য এইটাকে খেয়াল রাখতে হবে। আমি আপনার একটা সুযোগ পাওয়ার জন্য আমি বলতেছি, আমি আগে যে বলেছিলাম আমিও ছাত্র রাজনীতির পক্ষে না, এবং কেন পক্ষে না, তাদের বর্তমান সিচুয়েশনটা ভালো না, তারা সবাই টাকা পয়সার উপর আসক্ত হয়ে গেছে। আমি অনেক টকশো বক্তব্য সভা সমাবেশে বলেছি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, কিন্তু আজকে এই ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এখন তারা নেতা হইতে চায়, চাঁদাবাজি হইতে চায়, তদবির করতে চায়, এইটা করতে চায়। যারা আন্দোলন করেছিল কোঠার জন্য বাতিল, তারা আন্দোলন করেছিল চাকরির জন্য, বয়স সীমার জন্য, আজকে তারা ঘুরতেছে টাকার পিছে, এবং এক একজনের গুলশানে বাসা ভাড়া নিয়ে থাকে। এই জন্য দায়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, কারণ উনি এই ছাত্রদেরকে উজ্জীবিত করেছিল, দল করার জন্য বলেছিল, বা প্রথমে এসে বলেছিল আমাদেরকে তারা বসাইছে। এই জন্য আমি সবসময় মনে করি ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, চিকিৎসক রাজনীতি এবং সাংবাদিক, আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই, ঠিক আছে? তারপর আমরা ইমরান ভাইয়ের কথা শুনবো। একটা হচ্ছে যে আপনি কি একটা বক্তব্য রেখেছেন, আপনাকে অনেক দর্শকে অনেক প্রশ্ন করতেছে, আপনি কি বলেছেন কোন বক্তব্যে, যেটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে আপনি কি বলেছেন সেটা নিয়ে সবাই বলতেছে যে আপনি নাকি পায়ে ধরার কথা বলছেন কিনা। আচ্ছা, এখন আমি আমার মনের কথা একটু বলি। নাহিদ এবং আসিফ মাহমুদ এরা তো সরাসরি ছাত্র শিবির থেকে আসা। আপনার হচ্ছে যে স্পষ্টভাবে আমি বলতে চাই, কোনো ইতিহাসকে বাদ দেওয়া যাবে না। 24 আমাদের কাছে গুরুত্বপূর্ণ, 71ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন উনি যেটা বলেছে যে 71কে নিয়ে আমরা যদি বেশি কি করি, তাহলে আমি ওনাকে বলবো আপনিও তাহলে 24কে নিয়ে বেশি উঠতেছেন। কারণ একসময় তো এই 24-এর পরে আরো 20 বছর 50 বছর পর কি তারাও ভুলে যাবে? আপনি যদি আগের ইতিহাস ভুলেন তাহলে ভুলবে, আর আপনি যদি আগের ইতিহাসকে বাদ না দেন তাহলে ভুলবে না। এখন আমি স্পষ্টভাবে মনে করি আপনার এখানে 52, এমনকি 47, এমনকি 71, 90 এবং 24 সবটি গুরুত্বপূর্ণ, কম আর বেশি সেখানে 24কে 71কে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হবে। আর আমি আপনাকে বলতেছিলাম যে আমি একটু সুযোগ পেয়েছি আপনাকে সেই কথাটা বলতে। সেইটা হয়েছে কি, আমি একটা সাংবাদিক সেদিন বক্তব্য দিয়ে বের হয়েছি, আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, আমাদের স্থায়ী কমিটির মেম্বার মেজর হাফিজউদ্দিন সাহেব ছিল, আমি ছিলাম। আমি বক্তব্য দিয়ে বের হওয়ার পরে আমাকে কিছু সাংবাদিকরা, যারা অনলাইন সাংবাদিক, তারা বলেছে যে আপনাদের সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির মেম্বার, তাকে তো পিআর না বুঝলে তাকে ক্লাস করতে বলেছে এবং ফ্রি ক্লাস করাবেন শিক্ষক হিসাবে জামাতের নায়েবে আমির আবু তাহের সাহেব। এই বিষয়ে আপনার মন্তব্য কি? তখন আমি বলেছি যে আপনারা দেখেন, উনি যে প্রথমেই পিয়ার কথা বলেছে, এই পিয়ার ইসলামের দৃষ্টিতে সবকিছু দেখে শুনে করতে হবে। বিয়ে করলে দেখে করতে হবে, কিছু কেনাকাটা করলে দেখে করতে হবে, আপনার টাকা নেওয়ার সময় দোকান দিয়ে ফেরত বা দেওয়ার সময় গুইনা দিতে হবে, দেখে দিতে হবে, ঠিক নির্বাচনও ভোট দিতে হবে দেখা। তাই অনেক খতিবরা, অনেক মাওলানারা, মুফতিরা বলেছে যে এই পিয়ার পদ্ধতি শরিয়া জাহেজ নাই, অতএব ওনারা ইসলামিক দল করে তো ওনারা এটা বলতেই পারে না। এরপর আপনি বলেছেন যে আমাদের সালাউদ্দিন সাহেবকে উনি শিক্ষা দিবে, ছাত্র হিসেবে পিয়ার বুঝাবে। আমি এখন আপনাকে বলতে হয় আমার কষ্ট নিয়ে
যে আমাদের সালাউদ্দিন সাহেবকে যদি উন্নতি বুঝাইতে চায় তাহলে চামচিকাও একটা পাখি আর ঈগলও একটা পাখি। উনি একজন শিক্ষক, ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেইটা আমি দেখেছি, সেইটা বারবার শুনেছি। সেইটা হচ্ছে যে জনাব আবু তাহের সাহেব তার কর্মীদের নিয়ে মিটিং করেছে, সেই মিটিং এ কর্মীদেরকে বলেছে যে কর্মীদেরকে তোমরা উজ্জীবিত করো, পাগল করে ফেলো, মানুষকে গিয়ে ভোটের আগে পাও ধরবে, মানে ঠ্যাং ধরবে, ঠ্যাং, এই ঠ্যাং ধরবে, ঠ্যাং একবার ধরবে, তাদের বুঝাও যে একবার ঠ্যাং ধরে আবু তাহের যদি এমপি হয় আবু তাহেরকে 5 বছর ঠ্যাং ধরবে। হ্যাঁ, এই কথাটা উনি বলছে, তা উনি কিরকম শিক্ষক যে ইসলামিক একটা দল হইয়া উনি প্রতারণামূলক শিক্ষা দিচ্ছে ওনার কর্মীদের। উনি বলতেছে যে আমি নির্বাচনের আগে যাইয়া কর্মী ভোটারদের ঠ্যাং ধরো, একবার ঠ্যাং ধরবা, আর আমি আবু তাহের নির্বাচিত হইলে আমাকে 5 বছর ঠ্যাং ধরবে। এইটা তারা করছে কি, সেইখানে আমার এইটাকে কাট পিস করে প্রথম বাঁশের কেল্লা ছেড়েছে। সেই বাঁশের কেল্লা ছেড়ে সেই বাঁশের কেল্লা থেকে হাজার হাজার এই শিবির আলারা ছেড়েছে। আমি কয়েকটা আমার কাছে এসছে, আমার যেহেতু বাড়ি মোড়লগঞ্জ শরণখোলা, প্রায় সখানে বাগেরহাটের, আমি যাই যেই দেখি যে মোড়লগঞ্জ বাড়ি, শরণখোলা বাড়ি, বাগেরহাট বাড়ি। আমি দুই একজনের ফোন করলাম যে ভাই এরকম আপনারা কাট করলেন কিভাবে,